তাহলে কেমন চলছে? আজ রবিবার, আর রবিবার মানে দিলখুশ পর্বে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির, প্রিয়তোষ। যাই হোক, কোনো রকম দেরি করবো না। প্রথম বন্ধু কমেন্ট করেছেন ফ্রেন্ড ফ্রিক, দাদা প্লিজ শেষবারের মতো আমার প্রশ্নটা নেবেন। আর স্যামসাংয়ের ডিসপ্লেতে যে স্ক্রিন ব্লিডিং ইস্যু হয় তার কোনো বিকল্প সমাধান আছে? ডিসপ্লে পরিবর্তন করা ব্যতীত আক্রান্ত ডিসপ্লেটা মেরামত করার কি কোনো রকম ব্যবস্থা আছে? আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে খুব কম সম্ভাবনা রয়েছে ওই ডিসপ্লেটাকে ঠিক করার। বেশিরভাগ ক্ষেত্রেই মেনলি আপনি ধরে নিতে পারেন 99% ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা পরিবর্তন করে নতুন ডিসপ্লে লাগাতে হয়। আর যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে, তাই জন্য অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের দাম কিন্তু সর্বদা বেশি হয়। হ্যাঁ, দু একটা ডুপ্লিকেট ডিসপ্লে পাওয়া যায় মার্কেটে, সেগুলোর দাম কম হয়, এমনকি সেগুলোর এক্সপিরিয়েন্সও যথেষ্ট খারাপ হয়। সুতরাং আপনি যদি স্ক্রিন ব্লিডিং বা ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু চলে আসে, অবশ্যই চেষ্টা করবেন সার্ভিস সেন্টারে গিয়ে অরিজিনাল ডিসপ্লে লাগানোর, তবেই সেটার থেকে আগের মতো এক্সপিরিয়েন্স পাবেন। আর তার থেকেও বড় কথা, দু একটা ছোটোখাটো দোকান রয়েছে যেখানে ডিসপ্লেটা পরিবর্তন করার বদলে সেই ডিসপ্লেটাকে কোনোভাবে ঠিক করার চেষ্টা করা হয়, কিন্তু 100% সেটা ঠিক নাও হতে পারে। হয়তো আবার 2-1 মাস পরে সেই ব্লিডিংটা চলে আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে খুলে দেখা গেল যে ঠিক হচ্ছে না, তখন দোকানদার বলবে না, আপনাকে ডিসপ্লেটা পরিবর্তন করতে হবে। সুতরাং ডিসপ্লে গ্রিন লাইন ইস্যুর একটাই সমাধান, সেটা হচ্ছে নতুন ডিসপ্লে লাগানো বা নতুন স্মার্টফোন কিনে নেওয়া। যাই হোক, আপনি সাবস্ক্রাইব বাটনটা শিফট করে যেতে পারেন, কারণ এই ধরনের টেক ইনফরমেশান সবার আগে আমরাই দিতে পারি। আর যদি লাইক না করা হয়ে থাকে তাহলে লাইক বাটনটা ছোট ভাই হিসেবে প্রেস করে দেবেন। যাই হোক, পরের বন্ধু দেব, দাদা যে কোনো মোবাইল 1 বছর ব্যবহার করার পর স্লো হয়ে যায় কেন? সবাই বলছে কোম্পানি নাকি ইচ্ছে করে স্লো করে দিচ্ছে আপডেটের মাধ্যমে, এমনকি মাদারবোর্ড খারাপ হয়ে যাচ্ছে, কোম্পানি সারিয়ে আবার নতুন ফোনে ব্যবহার করছে, এই ধরনের বিভিন্ন কথা তিনি শুনেছেন। প্রথমেই বলি, স্মার্টফোন স্লো হয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে নতুন নতুন অ্যাপ্লিকেশনের আপডেট আসছে। সেই অ্যাপ্লিকেশনের যে আপডেটগুলো বা যে ফিচারগুলো, সেগুলো হয়তো পুরনো কোম্পানির যে স্মার্টফোনটা রয়েছে তার এসওসি বা সিস্টেম অন চিপ বা প্রসেসর যেটাই বলুন না কেন, সেটা হয়তো সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে না, তাই জন্য স্মার্টফোন স্লো মনে হচ্ছে একটা টাইম পর। কিন্তু আপনি যদি একটা ভালো প্রসেসরওয়ালা স্মার্টফোন নেন, সেটা কিন্তু কখনোই 1 বছর পরে স্লো হবে না। স্লো হতে পারে সেটা আপনার সফটওয়্যারে বিভিন্ন ধরনের জাঙ্ক ফাইল ঢুকে যেতে পারে, বিভিন্ন ধরনের আপনি ভুলভাল অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারেন, তখন আপনার স্মার্টফোনটা স্লো হতে পারে। তার জন্য সবসময় স্মার্টফোনটা আপগ্রেড তো রাখবেনই, একদম আপডেট পেন্ডিং করে রাখাও কিন্তু খুব একটা ভালো কাজ হবে না, কারণ আপডেট পেন্ডিং রাখা মানে আপনার স্মার্টফোনের কিন্তু সিকিউরিটি নষ্ট হচ্ছে। কারণ গুগল সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দিচ্ছে আপনার ফোনটাকে সিকিউর রাখার জন্য, বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস যে আক্রমণগুলো হয় তার থেকে প্রতিহত রাখার জন্য। তো অবশ্যই আপনি আপডেট করবেন। আর স্লো যখন মনে হবে তখন অবশ্যই সফটওয়্যারে যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে, ক্লিয়ার ক্যাশ রয়েছে, এইগুলো করবেন, দেখবেন অতটাও স্লো হয় না স্মার্টফোন 1 বছরে অন্তত। হ্যাঁ, 3-4 বছরে স্লো হতে পারে। পরের বন্ধু আবু, দাদা IQ Z9 টার্বো বাংলাদেশে 40,000 টাকায় চাইনিজ ভ্যারিয়েন্ট নেওয়া কি ঠিক হবে? না হলে এই বাজেটে কোন ফোনটা নেব? IQ Z9 টার্বো কেন? চাইনিজ ভ্যারিয়েন্টের কোনো স্মার্টফোনই আপনি কিনবেন না। চাইনিজ ভ্যারিয়েন্ট হয়তো আপনি স্মার্টফোন কিনলেন, তারপরে সেখানে দেখলেন বিকাশ কাজ করছে না, গুগল পে কাজ করছে না, বা বিভিন্ন ধরনের যে সমস্ত পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো হয়তো কাজ করছে না। এমনও হতে পারে আপনি গুগলে ইনস্টল করতে পারলেন না, তো সেক্ষেত্রে ওই স্মার্টফোনটার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটাই ধাক্কা খাবে। তো আমি বলবো হ্যাঁ, IQ Z9 টার্বো তখনই ভালো ফোন হবে যদি সেটা ইন্ডিয়ান বা গ্লোবাল ভার্সন হয়, কারণ গ্লোবাল ভার্সনে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাপোর্ট রয়েছে, কোনো রকম পেমেন্ট সিস্টেম অসুবিধা হয় না। আর যখনই আপনি ইন্ডিয়ান ভার্সন কিনবেন তখন দেখে নেবেন ফোনটা অ্যাক্টিভেট আছে কিনা, কারণ আপনার ফোনটা যদি ইন্ডিয়া থেকে অ্যাক্টিভেট না করে দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশে গিয়ে ওই ফোনটা আর অ্যাক্টিভেট করা যাবে না। তো অবশ্যই ফোন কেনার সময় এই দেখে নেবেন যে নেটওয়ার্ক আসছে কিনা, আর সবসময় ইন্ডিয়ান বা গ্লোবাল ভার্সন কিনুন। ফ্যাডি, দাদা S20 আলট্রা চালাচ্ছি, S24 আলট্রা কি নেব? লাভ টেকিং পিকচার্স, ক্যামেরা কোয়ালিটি কি আসলেই ভালো? স্যামসাং S20 আলট্রা যখন ইউজ করছেন, যদি আপনি S24 আলট্রাতে শিফট করেন, অবশ্যই আপনার ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার মনে হবে, ক্যামেরা কোয়ালিটিতে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন, ছবির শার্পনেস বেটার হবে, এমনকি যে পোর্ট্রেট এফেক্ট সেটাও আপনার ভালো লাগবে। কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার ক্যামেরা আমার অতটাও ভালো লাগেনি। শুধু যে আমি সমালোচনা করেছি এমন নয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটারই সমালোচনা করেছেন। তার থেকে S23 আলট্রার ক্যামেরার যে ছবিগুলো সেগুলো আপনার বেশি আই ক্যাচি লাগবে। আপনি S24 আলট্রাতে অবশ্যই শিফট করতে পারেন তার AI ফিচারের জন্য, বেশি আপগ্রেডের জন্য, কিন্তু হ্যাঁ, আপনি চাইলে ভ্যালু ফর মানি হিসেবে এখন S23 আলট্রাতেও শিফট করতে পারেন। মিয়ামির, দাদা ক্যামেরার জন্য কোনটা ভালো হবে? মোটোরোলা Edge 50 ফিউশন নাকি OnePlus Nord CE4? ক্যামেরার জন্য হলে কিন্তু আমি পিক করব মোটোরোলা Edge 50 ফিউশন। তবে হ্যাঁ, OnePlus Nord CE4ও কিন্তু যথেষ্ট ভালো অপশান, কারণ OnePlus-এর ব্র্যান্ড ভ্যালু, তার উপরে Oxygen OS এখনও পর্যন্ত বেশ কিন্তু স্টেবল। তার থেকে বড় কথা, Oxygen OS-এ ভরে ভরে ফিচার পাওয়া যায়, ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার, আপডেটের ব্যাপারে এগিয়ে। সো ওভারঅল এবার আপনি ঠিক করবেন। ক্যামেরার জন্য মোটোরোলা Edge 50 ফিউশন, IP68 রেটিং রয়েছে, ফোনটা দেখতে ভালো, কার্ভ ডিসপ্লে,
আবার আপনি যদি ইউজার এক্সপিরিয়েন্স চান, বেটার পারফরমেন্স চান, আর ক্যামেরা কোয়ালিটি একটু কম হলেও চলবে কিন্তু অলরাউন্ডার একটা স্মার্টফোন চাল, তাহলে OnePlus Nord CE 4ও বেটার। হোসেন, আপনার কাছে প্রশ্ন, ভিভো V30e তে কি স্ক্রিনে অ্যাড আসে? আশা করি উত্তর দেবেন। না, ভিভো V30e তে স্ক্রিনের ওপর ডাইরেক্টলি কোনো অ্যাড আসে না। হয়তো আপনি কোনো বাজে অ্যাপ্লিকেশন ইউজ করে ফেলেছেন যেগুলো অনবরত অ্যাড আপনাকে দিচ্ছে, সেই অ্যাপ্লিকেশন থেকে হয়তো স্ক্রিনের ওপর আপনার পপ আপ অ্যাড আসছে, ওই অ্যাপ্লিকেশনটা খুঁজে খুঁজে ডিলিট করে দিন, তাহলেই আর অ্যাড আসবে না। আর ভিভো V30e আমরা কিন্তু রিভিউ করেছি, বেশ ভালো ক্যামেরা ফোন, আই বাটনের লিঙ্ক আছে, একবার চাইলে দেখে নেবেন। ডিজে গেমার, দাদা CMF ফোন 1 এর জন্য কি অপেক্ষা করা উচিত হবে? আপনি যদি একটু ফাঙ্কি লুকিং স্মার্টফোন চান, একটু নতুন কিছু এক্সপিরিয়েন্স চান, পেছনের দিকে CMF ফোনের যে নবটা সেটা বিভিন্নভাবে কাস্টমাইজ করা যাবে বলে শোনা যাচ্ছে, ভলিউম আপ ডাউন থেকে শুরু করে প্রিভিয়াস ওই রেডিয়ার বাটনের মতো অনেকটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, তো এই ধরনের ফোনের জন্য আপনি অবশ্যই ওয়েট করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি হার্ডওয়্যার স্পেসিফিকেশান দেখেন তেমন কিন্তু চেঞ্জ নেই, নাথিং ফোন 2A ফোনটারই রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে, তবে হ্যাঁ এক্সপিরিয়েন্স কিন্তু বেশ বেটার হতে পারে, বিভিন্ন ফিচার আসতে পারে, ওয়েট করে যান, আমি হলে ওয়েট করতে। রাজদুল, তিনি বলেছেন তার চাচাতো ভাই দুবাইয়ে থাকে, স্যামসাং S22 আলট্রা 48,000-এ পাওয়া যাচ্ছে, এটা কি এখন নেওয়া ঠিক হবে? আপনি চোখ বন্ধ করে S22 আলট্রা নিতে পারেন, তার ক্যামেরা কোয়ালিটি এখনও ভালো রয়েছে, ফোনটায় 5 বছর বা 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, সুতরাং আপনি নিশ্চিন্তে ফোনটাকে ব্যবহার করতে পারবেন, সো আপনি চাইলে নিতে পারেন। তবে হ্যাঁ, ফোনটা দেখে নেবেন নতুন আছে কিনা, দেখা গেল আপনাকে নতুন বলে রিফারবিশ চাপিয়ে দিল বা ওপেন বক্স চাপিয়ে দিল, ওপেন বক্স হলেও ঠিক আছে, কিন্তু দেখে নিতে হবে যে ফোনের ওয়ারেন্টি কতদিন আছে, আর স্যামসাংয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে ওয়ারেন্টি কতদিন রয়েছে আপনি দেখে নিতে পারবেন, এই ব্যাপারগুলো একটু চেক করে নেবেন। পরের বন্ধু MD বিলাল, দাদা Realme 13 Pro Plus-এ কি AI থাকবে নাকি ক্যামেরা 264, 32 সামনে 32 এগুলো দিয়ে লঞ্চ হবে? আরও উত্তরের অপেক্ষায় থাকবো। ক্যামেরা দুর্ধর্ষ হবে, কারণ অলরেডি Realme 13 Pro Plus-এর যে লিক রিউমার সেগুলো আসা শুরু হয়ে গেছে। আর AI এর কথা আর বলতে হবে না, এখন যে কোনো স্মার্টফোন কোম্পানি কয়েকদিন পরে দেখবেন 10 থেকে 15,000 রুপি যে স্মার্টফোনগুলো লঞ্চ করছে সেখানেও AI এর একটা বড় তকমা গুঁজে দেওয়া হয়েছে, কারণ 2025 সাল 2024 সালের শেষের দিক থেকে সমস্ত স্মার্টফোন বিক্রি হবে ওই AI এর নামে, স্পেসিফিকেশান দেখিয়ে গিমিক যে তৈরি সেটার দিন কিন্তু শেষ। এবার AI দিয়ে গিমিক তৈরি করা হবে, স্মার্টফোনের ডিউরেবিলিটি দিয়ে গিমিক তৈরি করা হবে। পরের বন্ধু কমেন্ট করেছেন বাবাই, স্যামসাংয়ের F সিরিজের সফটওয়্যার আপডেট 6.1 AI ফিচার থাকবে কি, প্লিজ একটু জানাবেন। না, স্যামসাংয়ের M সিরিজ, F সিরিজ, এমনকি স্যামসাংয়ের কম দামের যে A সিরিজের স্মার্টফোন রয়েছে সেটা A55ও হতে পারে, তো ওই ফোনগুলোই কিন্তু কোনো রকম AI ফিচার আসবে না, অন্তত এখন আসছে না। পরবর্তীতে স্যামসাং যদি ভালো সাজার জন্য একটু AI আপডেট রোল আউট করে সেটা আলাদা ব্যাপার, তাও AI এর কিন্তু ফুল সাপোর্ট আসবে না। ইউজার S21 FE নাকি S23 FE কোনটা নেব বুঝতে পারছি না, কারণ ক্যামেরার জন্য এই বাজেটে কোনটা প্রেফার করবেন? অবশ্যই S23 ফ্যান এডিশনকে প্রেফার করা যাবে, কারণ S21 ফ্যান এডিশন আমি আজ থেকে 3 মাস আগেও হয়তো ওই ফোনটা নেওয়ার জন্য রেকমেন্ড করেছি, কিন্তু আজকের দিনে আর করছি না, কারণ ফোনটা অনেকটাই পুরনো হচ্ছে আর ফোনটার আপডেটও কিন্তু আর বেশি দিন আসবে না। সো S23 FE এখন ক্যামেরার জন্য বেটার অপশান। এছাড়াও আপনি ভিভো V30 Pro স্মার্টফোনটাকেও ভেবে দেখতে পারেন, ওটাও বেটার অপশান। MD রিমন, অ্যাকর্ডিং টু DxO Mark, Pixel 7 Pro ক্যামেরা ইজ বেটার দ্যান S24 Ultra, বাট হাউ ইজ দিস পসিবল? প্রথম কথা, DxO Mark একটা বা দুটো পয়েন্টের উপর নির্ভর করে কিন্তু ক্যামেরার র্যাঙ্কিং প্রোভাইড করে না, তারা অনেক কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করে, কত ফিচার রয়েছে, কোন ফিচারটা কত ভালো করছে তার উপর বেস করে কিন্তু DxO Mark ক্যামেরার র্যাঙ্কিং দেয়। আর শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, DxO Mark-এর বিচারে 1 থেকে 5 নম্বর র্যাঙ্কিংয়ে অ্যাপেল বা স্যামসাংয়ের কোনো স্মার্টফোনই নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে স্যামসাং গ্যালাক্সি S24 Ultra DxO Mark-এর স্কোর গ্লোবাল র্যাঙ্কিং অনুসারে 22 বা 23, মনে হয় 22, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন কি অবস্থা। নাফি, স্যামসাংয়ে S23 iPhone 13 কোনটা নেব? মেন প্রায়োরিটি ক্যামেরা, প্লিজ অ্যান্সার। আমি হলে S23 নিতাম, কারণ S23 ক্যামেরার যে পোর্ট্রেট এফেক্ট, ভিডিও ক্যামেরায় যদি আমি পোর্ট্রেট মোডে ছবি তুলতে চাই, সিনেম্যাটিক মোড, সেটা S23-তে আমার বেটার লাগে। ক্যামেরায় অনেক ফিচার পাওয়া যায় যেটা কিন্তু iPhone 13-এ পাওয়া যায় না, আর iPhone 13-এর যে সিনেম্যাটিক মোড ওটাকে একটু হলেও আর্টিফিশিয়াল মনে হয়, তো সেদিক থেকে S23 বেটার হবে। হ্যাঁ, S23 একটু কম্প্যাক্ট ডিজাইনের ফোন, একটু হয়তো তাড়াতাড়ি ওভারহিট হয়ে যায়, কিন্তু ক্যামেরার জন্য S23 বেটার। রাসেল, মোটরোলা Edge 50 Fusion নাকি স্যামসাং A55 5G কোনটা কেনা ঠিক হবে? আপনি যদি ক্যামেরার দিক থেকে বলেন, ফোনটা লুকসের দিক থেকে বলেন, কার্ভ অ্যামোলেড প্যানেলের কথা বলেন, 144 হার্টজের রিফ্রেশ রেটের কথা বলেন, IP68 রেটিংয়ের কথা বলেন, তাহলে এত কিছুর দিক দিয়ে সব সময় এগিয়ে থাকবে মোটরোলা Edge 50 Fusion। স্যামসাংয়ের হ্যাঁ অবশ্যই অ্যামোলেড প্যানেল ভালো কাজ করছে,
রিফ্রেশ রেট ভালো কাজ করছে, স্যামসাংয়ের ওয়ান ইউআই ভালো কাজ করছে, কিন্তু সবাই বলেছেন স্যামসাংয়ের F55 ফোনটার ক্যামেরা কিন্তু অতটাও ভালো নয়। কিন্তু হ্যাঁ, H50 ফিউশন ওই প্রাইস পয়েন্টে সেরা ক্যামেরা অফার করছে। আর এটাই অবাক লাগছে, এখন মোটোরোলার ক্যামেরা নিয়ে আমরা সমালোচনা করতাম, সেই মোটোরোলা এখন স্যামসাংকে কম্পিট করছে। বাবাই বলছি, দাদা ফাইন্যান্সে নেওয়া ফোন কি বিক্রি করা যায়? ফাইন্যান্সে নেওয়া ফোন বিক্রি করা যায় ঠিকই, কিন্তু সেইটা বিক্রি করতে গেলে আপনার অনেক কম পয়সায় বিক্রি করতে হবে, কারণ ফাইন্যান্স কোম্পানিগুলো এখন একটা বাজে কাজ করছে। প্রথম কথা, আপনি যখন ফাইন্যান্সে ফোন কিনছেন, এটা কিন্তু ক্রেডিট কার্ডে হবে না। আপনি যদি কোনো প্রাইভেট ফাইন্যান্স, আপনি ধরুন অফলাইনে ফোন কিনতে গেছেন, ফাইন্যান্সে ফোন কিনছেন, তো সেক্ষেত্রে ওখানে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে দেওয়া হবে। আপনি ধরুন 1 মাস ফাইন্যান্স দিতে পারেননি, ইএমআই দিতে পারেননি, সঙ্গে সঙ্গে আপনার স্মার্টফোনটা ব্লক করে দেওয়া হবে। এমনকি আপনি সিমটা যেই খুলবেন, আপনার স্মার্টফোনের সঙ্গে নেটওয়ার্কটা ব্লক হয়ে যাবে। সুতরাং আপনি ইএমআই পরিশোধ করার পর ওই স্মার্টফোনটা পুরো আনলক করবেন, তারপরে বিক্রি করতে পারবেন। আর আমি সবসময় রেকমেন্ড করব ওই ধরনের ফাইন্যান্স করে ফোন কেনার দরকার নেই, তাতে আখেরে আপনারই ক্ষতি হচ্ছে। এমনকি সেটা নো কস্ট ইএমআই তো হচ্ছেই না, উল্টে আপনার ওই ফোনটা সারাক্ষণ মনে হবে আপনার ওপর কেউ নজরদারি করছে, কারণ অ্যাপ্লিকেশনটা সারাক্ষণ ব্যাকগ্রাউন্ডে রান করে, আপনি চাইলেও র্যাম থেকে মুছে দিতে পারবেন না। তো অবশ্যই হ্যাঁ, ক্রেডিট কার্ডে কিনতে পারেন, কোনো অসুবিধা নেই, ফাইন্যান্সে নয়। পরের বন্ধু, না আজকে আর কোনো রকম বন্ধু নেই, অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, আশা করি উত্তরগুলো দিতে পেরেছি। এবার আপনারা আপনাদের কাজটা করে দিন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। ঘন্টি বাজালে না সমস্ত আপডেট সবার আগে পৌঁছে যায়। আর লাইক করে রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।